প্রিয় শিক্ষার্থী, আমরা প্রতিদিনের মতো আজও এই 10:30টায় আইসিটি ক্লাসে লাইভ অনুষ্ঠানে যোগ দিয়েছি। শুরুতেই মাহে রমজানের এই পবিত্র ক্ষণ প্রথম প্রহরে সবাইকে শুভেচ্ছা। আর আজকে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। গত ক্লাসেই আমি বলেছিলাম যে আজকের আলোচনা হবে নেটওয়ার্ক টপোলজির উপর। আশা করি বাড়ির কাজ গত দিনের যা ছিল, অর্থাৎ নেটওয়ার্কের প্রকারভেদ, এগুলি তোমরা করে আসছো। আর এখন নেটওয়ার্ক টপোলজি খেয়াল করলে আশা করা যায় যে এই দিকটা তোমাদের ক্লিয়ার হবে। আজকে এই পার্ট শেষে আমরা যা শিখব তা টপোলজি কি তা বলতে পারবে, টপোলজির প্রকারভেদ বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। যদি এই ধারণাটা ক্লিয়ার থাকে তাহলে ওই টপোলজি বেসড যে উদ্দীপক থাকবে তার আনসার করা তোমাদের কাছে সহজ হবে। পাশাপাশি অবজেক্টিভ তো আছেই। তো যাই হোক, শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে একটা কোয়েশ্চেন হতে পারে যে টপোলজি কি? হোয়াট ইজ টপোলজি? টপোলজি কি এটা যদি আমরা বলতে হয় তাহলে উত্তরটা বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক সাজানোর গঠন বা প্যাটার্নকে টপোলজি বলে। তাহলে টপোলজি কি? আশা করি তোমরা প্রয়োজনীয় কথা লিখে রাখবে। আর টপোলজি কি, এটা একটা উদ্দীপকের সাথে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে কম্পিউটার নেটওয়ার্ক সাজানোর যে গঠন বা প্যাটার্নকে টপোলজি বলে। অর্থাৎ নেটওয়ার্ক সাজাবার যে রকমটা, কিভাবে সাজাবো, এটা কি লম্বালম্বি করে সাজাবো, না গোলাকৃতি করে সাজাবো, না অন্য কোনো রকমে সাজাবো, এই সাজানোর যে নমুনা প্যাটার্ন, ওটাকে মূলত টপোলজি বলে। তো টপোলজি মূলত বিভিন্ন প্রকার টপোলজির ব্যবহারের সুবিধা, খরচ কম বেশির সুবিধা, নেটওয়ার্কের স্পিডের কম বেশি, ভৌগোলিক সুবিধা, এইসব বিবেচনায় নেটওয়ার্কের টপোলজি এক একজন এক একটা চুজ করে থাকে। আমরা নিশ্চয়ই জানি যে এই টপোলজি কত প্রকার, এটা একটু বলে যাই আগে যে টপোলজি কত প্রকার। প্রধানত টপোলজির যে প্রকার, তার প্রথমটা হলো বাস টপোলজি। বাস টপোলজি 1, 2 স্টার টপোলজি, 3 রিং টপোলজি, 4 ট্রি টপোলজি, 5 মেশ টপোলজি, 6 হাইব্রিড টপোলজি। তাহলে আমরা দেখলাম টপোলজি 6 প্রকারে। টপোলজি কয় প্রকারে? 6 প্রকারে। বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এখন আমি কোন টপোলজি চুজ করব? আমার অফিসে বা আমার প্রতিষ্ঠানে যে নেটওয়ার্কটা বিদ্যমান আছে, এই নেটওয়ার্কটাকে কোন টপোলজির ভিত্তিতে সাজাবো, এটা ডিপেন্ড করে যে এখানে কোন টপোলজি, এক একটা টপোলজির সুবিধা অসুবিধা এক এক রকম। আমার পরিবেশের সাথে কোন টপোলজিটা উপযুক্ত, কোনটা হলেই আমার চলে, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত আমার ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে। আমি যে রুমে বা যে অফিসে টপোলজি অর্থাৎ নেটওয়ার্ক সাজাবো,
এই অফিসের যে অবকাঠামোগত নমুনা তার উপরেও অনেকটা নির্ভর করে। যাই হোক, আমরা এই 6টা টপোলজিকে সবিস্তারে বর্ণনা করলে আমরা বুঝতে পারবো এক টপোলজি থেকে আরেক টপোলজির কি পার্থক্য থাকতে পারে। তো প্রথমেই আসা যাক বাস টপোলজি। বাস টপোলজিটা কি? বাস টপোলজি হলো যে একটি মেইন তারের সাথে, আমি একটা চিত্র এঁকে দেখাচ্ছি, এটা একটা মেইন তার, এই তারের সাথে এখানে একটা কম্পিউটার, এখানে আরেকটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এদিকে একটা কম্পিউটার, এদিকে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। এটা হলো চিত্র বাস টপোলজি। চিত্র বাস টপোলজি, এই বাস টপোলজি চিত্রটা এটা। তাই চিত্র দেখে আমরা সংজ্ঞা বর্ণনা করতে পারব। এটা কি? এটা একটা মেইন তার, যেটাকে বলে ব্যাকবোন, যেটাকে ব্যাকবোন বলে। ব্যাকবোন একটা ব্যাকবোনের সাথে কিছু তার দিয়ে অনেকগুলি কম্পিউটারকে সংযুক্ত করা হয়েছে। এই ব্যাকবোনের সাথে আড়াআড়ি ভাবে দুপাশে আড়াআড়ি ভাবে বেশ কিছু কম্পিউটার সংযুক্ত করা হয়েছে। তাহলে এখানে কম্পিউটার 1 2 3 4 5 6। আমরা যদি মনে করি যে এই ব্যাকবোনে কয়টা কম্পিউটার আছে, তাহলে 6টা কম্পিউটার। তো 6টা কম্পিউটার এর কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়, তার মানে পুরো টপোলজি অচল হয়ে যাবে। এটা একটা অন্যতম সুবিধা। তাহলে ডেফিনেশনটা কিভাবে আমরা লিখতে পারি? ডেফিনেশনটা লিখতে পারি যে একটি মেইন তারের সাথে পরস্পর অনেকগুলি কম্পিউটার সংযুক্ত হইয়া যে টপোলজি গড়ে ওঠে তাই হলো বাস টপোলজি। যে একটি মেইন তারের সাথে আড়াআড়ি ভাবে অনেকগুলি কম্পিউটার সংযুক্ত হইয়া যে টপোলজি গড়ে ওঠে তাই হলো বাস টপোলজি। সাধারণত একটা অফিস কক্ষ বা যে রুমে নেটওয়ার্ক স্থাপিত হবে, এই রুমটা যদি একটু লম্বা আকৃতির হয় তাহলে সেখানে বাস টপোলজি বেশি সুইটেবল হয়। তো এই বাস টপোলজির সুবিধা কি? সুবিধা, প্রথমত সুবিধা হলো বাস টপোলজি বাস টপোলজির সুবিধা, প্রথম যে সুবিধা দিতে পারি আমরা, 1 নাম্বার, যে তার সহজ সংস্থাপন। আমি খুব সংক্ষেপে লেখার চেষ্টা করছি যে বাস টপোলজিটা সংস্থাপন করা খুব সহজ। বড় করে লিখলে লেখা যাবে বাস টপোলজি সংস্থাপন করা অত্যন্ত সহজ সরল। 2, এতে খরচ কম। এই টপোলজির একটা সুবিধা হলো যে তার খরচ কম। তাহলে বাস টপোলজি তে খরচ কম। আর একটা সুবিধা হলো নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ। অর্থাৎ আমার এখানে 6টা কম্পিউটার আছে, আমি যদি মনে করি যে আরো 2টা কম্পিউটার ফিট করব, তাহলে কিছু কেবল এখানে জোড়া দিয়ে এখানে একটা কম্পিউটার বসাই দিতে পারি, এখানে কিছু কেবল দিয়ে এখানে আরেকটা কম্পিউটার বসাই দিতে পারি। এভাবে নেটওয়ার্ককে সম্প্রসারণ করা খুবই সহজ। তাহলে সুবিধার জায়গায় আমরা কথা লিখলাম যে বাস টপোলজি সংস্থাপন করা সহজ, বাস টপোলজিতে খরচ কম করে, যেহেতু তার কম ব্যয় হয়, বাস টপোলজিতে তার কম লাগে, এই জন্য খরচ কম করে। আর নেটওয়ার্কটা সম্প্রসারণ করা সহজ, নেটওয়ার্কটা সম্প্রসারণ করা খুবই সহজ। তো এখন এটা হলো তার সুবিধা। আর হলো যে কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়, কোনো একটি কম্পিউটার, ধরে নিলাম 1 নাম্বার কম্পিউটারটা নষ্ট,
তো 1 নাম্বার কম্পিউটার নষ্ট হয়ে গেলে শুধু 1 নাম্বার কম্পিউটারটাই নেটওয়ার্কের সুবিধার আওতার বাইরে চলে যাবে, নেটওয়ার্কের সুবিধা থেকে বঞ্চিত হবে শুধু 1 নাম্বার কম্পিউটারটা, বাকি কম্পিউটারগুলি যথারীতি নেটওয়ার্কের সুবিধার মধ্যে থাকবে। কিন্তু এই মেইন তার বা ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজি অচল হয়ে যাবে। তাহলে আমরা বর্ণনাটা কিভাবে দেখলাম, যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয়, কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়, 30 মিনিট পরে আসুন, যদি কোনো একটি কম্পিউটার নষ্ট হয় তাহলে নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না, আর যদি ব্যাকবোন নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর সুবিধার কথা তো বললামই, যে তার সহজ সরল সংস্থাপন, খরচ কম, নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ। অসুবিধাটা কি? এটার কিছু অসুবিধাও আছে। অসুবিধা হলো যে তার গতি কম, এই টপোলজি স্পিড কম, গতি কম, আর একটা হলো যে এই টপোলজিতে ত্রুটি নির্ণয় করা কঠিন, ত্রুটি নির্ণয় বেশ কঠিন। এই দুটো অসুবিধা আমরা উল্লেখ করতে পারি। ত্রুটি নির্ণয় করাটা কঠিন, কারণ যদি এই টপোলজিতে 100 কম্পিউটার সাপোজ সংযুক্ত আছে, এই টপোলজিতে 100 কম্পিউটার ধরে নিলাম সংযুক্ত আছে, এখন কোন কম্পিউটারটা ডিফেক্টেড এটা খুঁজে বের করতে হলে একটু সময় লাগবে, একটা একটা করে সবগুলি টেস্ট করতে হবে, টেস্ট করেই ত্রুটিযুক্ত কম্পিউটারকে বের করতে হবে। অতএব এই যেহেতু এখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার নাই, অতএব ডিটেক্ট করাটা কঠিন। এই জন্যই বলেছি আমরা যে তার একটা অন্যতম অসুবিধা হলো যে এই টপোলজি ত্রুটি নির্ণয় করা একটু কঠিন, আর এই টপোলজিতে ডেটা চলাচলের স্পিড কম থাকে, গতি কম থাকে। এই দুটো হলো অসুবিধা, আর বেশ কয়েকটা সুবিধা আছে। আর গঠনগত নমুনা হলো একটি ব্যাকবোনের সাথে পরস্পর আড়াআড়িভাবে অনেকগুলি কম্পিউটার সংযুক্ত থাকে। কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, সাপোজ এই 3 নাম্বার কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই কম্পিউটারটা যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকবে, বাকি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটার যথারীতি তথ্যের আদান প্রদান ঘটাতে পারবে, নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব হবে না। যাই হোক, আশা করি আমরা বুঝাতে পেরেছি। তো আমাদের যা লাগবে সেটা হলো, প্রথমত হলো বাস টপোলজি কি, বাস টপোলজির কয়টি সুবিধা, কয়টি অসুবিধা, বাস টপোলজির গঠনগত দিকটা কিরকম, এখানে কম্পিউটারকে কিভাবে যোগ করা যায়, কিভাবে বিয়োগ করা যায়, এইগুলি। কোনো কারণে যদি একটা কম্পিউটার আমরা কমাইয়ে দিতে চাই, তাও কমানো যাবে, দুটো বাড়ানো দরকার, সহজেই বাড়ানো যাবে। এটা বাস টপোলজির জন্য খুব ইজি বিষয়। তো যাই হোক, আমরা আশা করি বুঝতে পেরেছি বাস টপোলজির সুবিধা অসুবিধা। তো এরপরে যে টপোলজিটা আমাদের, সেটা হলো স্টার টপোলজি। স্টার টপোলজি হলো যে এমন একটা টপোলজি যা একটি মেইন কম্পিউটারের সাথে অনেকগুলি কম্পিউটার সংযুক্ত থাকে। স্টার টপোলজি মূলত এমন একটি টপোলজি যে একটি মেইন কম্পিউটারের সাথে, অথবা এটাকে হাবও বলতে পারি আমরা, একটি মেইন কম্পিউটারের সাথে অনেকগুলি কম্পিউটার যদি সংযুক্ত থাকে, এই টপোলজিটাকে আমরা বলবো স্টার টপোলজি। স্টার টপোলজি হলো যে একটি মেইন কম্পিউটারের সাথে পরস্পর অনেকগুলি কম্পিউটার সংযুক্ত হইয়া যে টপোলজি গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে একটি মেইন কম্পিউটার বা কেন্দ্রীয় কম্পিউটার বা হাবের সাথে, যাই বলি, একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে অনেকগুলি কম্পিউটার পরস্পর সংযুক্ত হয়ে যে নেটওয়ার্ক টপোলজি গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে। ক্লিয়ার? আশা করি লেখার দরকার নেই, এখানে লিখবো কি, যে একটি মেইন, এখানে আমরা লিখবো চিত্র স্টার টপোলজি, চিত্র স্টার টপোলজি।
যে এখানে এটাকে আমরা বলতে পারি 1 নাম্বার কম্পিউটার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এখানে 5 নাম্বার। আমি 5টা কম্পিউটার দেখিয়েছি। 5টা যে হবে এমন তো না, বাস্তবে অনেক বেশি কম্পিউটার থাকে। তাহলে একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে পরস্পর অনেকগুলি কম্পিউটার সংযুক্ত হইয়া যে টপোলজি গড়ে ওঠে তাকে স্টার টপোলজি বলে। একটি কেন্দ্রীয় কম্পিউটারের সাথে পরস্পর সংযুক্ত হইয়া যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে স্টার টপোলজি বলে। আশা করি ইতিমধ্যে তোমরা লিখে নিয়েছো। তো যাই হোক, আমরা স্টার টপোলজির সুবিধা অসুবিধা কি এটা একটু ক্লিয়ার বুঝতে হবে, নতুবা মানে প্রশ্নের বর্ণনা করা আমাদের কঠিন হবে। তো স্টার টপোলজি আমরা বলছি যে একটি কেন্দ্রীয় হাবের সাথে সংযুক্ত। তাহলে স্বাভাবিক সেন্সে বোঝা যায় যে যদি ওখানে 1 নাম্বার কম্পিউটার ট্রাবলস হয়, 1 নাম্বার কম্পিউটারটা যদি প্রবলেম হয়, তাহলে এতে টপোলজির কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার কম্পিউটারটা নষ্ট হলে পুরো টপোলজির কোনো ক্ষতি হবে না। 1 নাম্বার কম্পিউটারটা টপোলজি থেকে বের হয়ে যাবে, অর্থাৎ তথ্যের আদান প্রদান ঘটাতে পারবে না, কিন্তু বাকি কম্পিউটারগুলি যথারীতি তথ্যের আদান প্রদান ঘটাতে পারবে, অর্থাৎ নেটওয়ার্ক সচল থাকবে। কিন্তু এই হাব বা মেইন কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজি অচল হয়ে যাবে। এটা অনেকটা বাসের মতো। বাসেও আমরা একই কথা বলছিলাম যে একটা মেইন তারের সাথে সংযুক্ত, মেইন তার নষ্ট হলে টপোলজি নষ্ট হয়ে যায়, আর অন্য কোনো একটা কম্পিউটার নষ্ট হলে শুধু ওইটা নেটওয়ার্কের সুবিধা থেকে বের হয়ে যায়, বাকি কম্পিউটারগুলি যথারীতি নেটওয়ার্কে সচল থাকে। এটাও একই কথা, কিন্তু সুবিধা অসুবিধার মধ্যে একটু ভিন্নতা আছে। আগে বাস টপোলজিতে আমরা বলছিলাম যে ওইটার গতি কম, কিন্তু এখানে কিন্তু এটা গতি কম না। স্টার টপোলজির অন্যতম একটা সুবিধা হলো, স্টার টপোলজির সুবিধা হলো যে গতি বেশি। আমরা বলবো যে স্টার টপোলজিতে ডেটা চলাচলের গতি বেশি। এইভাবে একটু একটা সেন্টেন্সকে সুন্দরভাবে একটা শৈল্পিক রূপ দেব। এখানে তো এত ডিটেলস বলা যাচ্ছে না। যে আমরা কি বলবো, 1 নম্বর সুবিধাটা যে স্টার টপোলজিতে বা এ টপোলজিতে ডেটা চলাচলের গতি অনেক বেশি। এ টপোলজিতে ডেটা চলাচলের গতি অনেক বেশি। আমি শুধু গতি বেশি লিখে তোমাদেরকে স্পেসিফিক করে দিলাম বিষয়টা। আচ্ছা, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হলো যে যেহেতু কেন্দ্রীয়ভাবে যেহেতু নিয়ন্ত্রণ হয়, তাহলে ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করা সহজ। ত্রুটি বিচ্যুতি নির্ণয় সহজ। স্টার টপোলজিতে ত্রুটি বিচ্যুতি নির্ণয় করাটা সহজ, কারণ কেন্দ্রীয় কম্পিউটার যেহেতু সবগুলি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে, তাহলে কেন্দ্রীয় কম্পিউটারের কাছেই জানা যাবে যে কোন কম্পিউটারটা ডিস্টার্বে আছে। আমাকে একটা করে সবগুলি কম্পিউটার টেস্ট করা লাগবে না। অতএব নেটওয়ার্কিং এর ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা পাসের চাইতে স্টারে সুবিধা। আর যোগ করাও সহজ। আমি যদি এখানে যোগ করতে চাই, এখানে আমি একটা তার নিয়ে এখানে একটা কম্পিউটার বসাই দেব, এখানে একটা তার জোড়া দিয়ে এখানে একটা কম্পিউটার বসাই দেব। তার মানে কি, যোগ করা সহজ। নতুন কম্পিউটার যোগ করা সহজ। নতুন কম্পিউটার যোগ করা সহজ। তাহলে আমরা কয়টা সুবিধা পাইলাম? যে স্টার টপোলজিতে ডেটা চলাচলের গতি বেশি, এ টপোলজি ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা সহজ, এরপরে নতুন কোন কম্পিউটার যোগ করাও সহজ। ঠিক আছে? অসুবিধাটা কি? অসুবিধাটা হলো মেনলি যে অসুবিধাটা সেটা হলো যে বাসের তুলনায় স্টার টপোলজিতে
খরচ অনেক বেশি, কারণ এখানে কেবল বেশি প্রয়োজন হয়। স্টার টপোলজির ক্ষেত্রে খরচ অনেক বেশি পড়ে যায়, এটা হলো একটা অন্যতম অসুবিধা। যাই হোক, আমরা দেখছিলাম স্টার টপোলজি। নেক্সট যেটা, সেটা হলো আমাদের রিং টপোলজি। রিং টপোলজির স্ট্রাকচারটা হলো এরকম যে একটা চক্রাকারে, অর্থাৎ একটা রিংয়ের মধ্যে অনেকগুলি কম্পিউটার সংযুক্ত থাকে। সাপোজ এখানে একটা কম্পিউটার, এখানে বসালাম একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। এই অনেকগুলি কম্পিউটার চক্রাকারে জড়িত আছে, সংযুক্ত আছে। চিত্র রিং টপোলজি। এই রিং টপোলজি, যে টপোলজি অর্থাৎ যে নেটওয়ার্কের গঠনটা রিংয়ের আকৃতিতে, রিং আকৃতিতে থাকে, চক্রাকারে থাকে, সেটাই হলো রিং টপোলজি। রিং টপোলজির সংজ্ঞা কি বলবো আমরা? যে টপোলজিতে কম্পিউটারগুলি কম্পিউটারগুলো একে অন্যের সাথে বৃত্তাকারে সংযুক্ত থাকে, তাকে রিং টপোলজি বলে। এই তো ডেফিনেশন দিয়ে দিলাম। তাহলে সত্যিকার অর্থে কি, আমরা চিত্রটা যদি দেখি, চিত্রতে যা করছি তা বলে দিতাম। এটা ডেফিনেশন। যে টপোলজিতে কম্পিউটারগুলি একে অন্যের সাথে বৃত্তাকারে সংযুক্ত রয়েছে, তাকে বলে রিং টপোলজি। সাপোজ এখানে 5টা কম্পিউটার দেখালাম, যে 1 2 3 4 5, এই 5টি কম্পিউটার। এখানে কোনো মেইন কম্পিউটার নাই। আমরা কি দেখতে পেলাম? যে যেমন বাস টপোলজিতে আমরা একটা ব্যাকবোন পাইছিলাম, ব্যাকবোনের সাথে সবগুলি কম্পিউটার সংযুক্ত ছিল। স্টার টপোলজিতে একটি হাব ছিল, হাবের সাথে সবগুলি কম্পিউটার সংযুক্ত ছিল। হাবটাও কিন্তু কম্পিউটার, মেইন কম্পিউটার। তাহলে হাবটা বেশি গুরুত্বপূর্ণ আর অন্যান্য কম্পিউটারগুলি একটু কম গুরুত্বপূর্ণ। মেইন তারটা, ব্যাকবোনটা বেশি গুরুত্বপূর্ণ, অন্য কম্পিউটারগুলি একটু কম গুরুত্বপূর্ণ। এই অর্থে বলেছি যে অন্য একটা কম্পিউটার নষ্ট হলে শুধু নষ্ট হয়, বাকি সব চলতে পারে। আর ব্যাকবোন নষ্ট হলে পুরো টপোলজি অচল হয়ে যায়। একইভাবে স্টার টপোলজিতে বলেছি, যদি মেইন কম্পিউটার নষ্ট হয় তাহলে পুরো টপোলজি অচল। আর মেইন কম্পিউটার যদি ঠিক থাকে, অন্য কোনো কম্পিউটার নষ্ট হয়, তাহলে শুধু ওই কম্পিউটারটা নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। এই হিসাবে বলেছি যে ওখানে মেইন কম্পিউটারটা, ব্যাকবোনটার গুরুত্ব অন্যান্য কম্পিউটারের তুলনায় বেশি ছিল। কিন্তু আমাদের এই রিং টপোলজিতে সকল কম্পিউটারের গুরুত্ব সমান। এটা হলো সবচেয়ে বড় জিনিস, বোঝার বিষয় যেটা, যে এখানে কোনো মেইন কম্পিউটার নাই। 1 নাম্বার কম্পিউটার 2 এর সাথে যুক্ত, 2 3 এর সাথে যুক্ত, 3 4 এর সাথে যুক্ত, 4 5 এর সাথে যুক্ত, 5 আবার গিয়ে 1 এর সাথে যুক্ত, 1 2 এর সাথে যুক্ত। এভাবে চক্রাকারে তথ্যের আদান প্রদান ঘটে। এই টপোলজির একটা বড় প্রবলেম হলো, যদি কোনো একটা টপোলজি প্রবলেমে পড়ে, টপোলজির কোনো একটি কম্পিউটার যদি প্রবলেমে পড়ে, সাপোজ 5 নাম্বার কম্পিউটারে ডিস্টার্ব দেখা যাচ্ছে, 5 নাম্বার কম্পিউটার ডিস্টার্ব দিছে, তার মানে পুরো টপোলজি হচ্ছে। তাইলে এই মানে প্রত্যেকের কম্পিউটার ভালো থাকার গ্যারান্টি কি কেউ দিতে পারে? কোনো একজনের কম্পিউটার নষ্ট হলো, তার মানে এই টপোলজির সাথে যুক্ত সবার কম্পিউটার নষ্ট হয়ে গেল, এটা সাংঘাতিক প্রবলেম। মানে এই রিং টপোলজির অসুবিধার জায়গায় এটা হলো সবচেয়ে বড় একটা অসুবিধা।
যে কোনো একজনের একটি কম্পিউটার নষ্ট হওয়া মানে সবার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়া, নেটওয়ার্ক অচল হয়ে পড়া। এটা হলো এই রিং টপোলজির সবচেয়ে বেশি অসুবিধা। আর রিং টপোলজির সুবিধা কি? সুবিধাটা একটা সুবিধা বলতে পারি যে এই টপোলজিতে সকল কম্পিউটারের গুরুত্ব সমান, সকল কম্পিউটারের গুরুত্ব সমান। রিং টপোলজিতে কি বলবো? এই টপোলজিতে সকল কম্পিউটারের গুরুত্ব সমান। কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো টপোলজি অচল হয়ে পড়ে। এই দুটা কথা এখানে খুব বেশি মনে রাখার দরকার যে এই রিং টপোলজিতে সবগুলি কম্পিউটারের গুরুত্ব সমান। একটি কম্পিউটার নষ্ট হওয়া মানে পুরো টপোলজি অচল হয়ে পড়া। আবার একটা অসুবিধাও আছে, একটা অসুবিধা বলবো। একটা অসুবিধা হলো যে এখন যদি আমি চাই যে একটা কম্পিউটার নতুন যোগ করতাম, যে এই টপোলজির মধ্যে নতুন একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার যুক্ত করতাম, যেমন বাস টপোলজি, রিং স্টার টপোলজিতে কিন্তু আমরা সহজেই একটা তার জোড়া দিয়ে কম্পিউটার সেটআপ দিয়ে দিতে পেরেছি, কিন্তু এখানে এটা অসম্ভব। এই রিং টপোলজিতে যদি নতুন দুইটা কম্পিউটার সংযুক্ত করতে হয় তাহলে এই পুরো সেটআপটা ভেঙে দিতে হবে। যে সেটআপটা বিদ্যমান আছে এই সেটআপটাকে ভেঙে নতুন করে সাজাতে হবে। এখানে 5টা কম্পিউটারের সেটআপ, এখন যদি আমি আরো 3টা বাড়িয়ে 8টা করতে চাই তাহলে এই 8টাকে রিএলোকেশন করতে হবে। তার মানে পুরনো যে বিদ্যমান সেটআপটা এটাকে ভেঙে দিতে হবে। আগে কিন্তু ভাঙার দরকার হতো না, জাস্ট একটা তার যোগ করে কম্পিউটার যোগ করা যেত, কিন্তু রিং টপোলজিতে এটা করা যাবে না। তো এটা করা তো একটা খরচের বিষয়। আবার সেটআপ ভাঙো, নতুন করে আবার রিসেটআপ করো, ঝামেলা, আবার খরচও বেশি। তো যাই হোক, আশা করি তোমরা রিং টপোলজি বুঝতে পেরেছো। রিং টপোলজি আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিং টপোলজিটা যে সবসময় এইভাবেই থাকবে এমন না। হ্যাঁ, একটা কথা এখানে বলে যাওয়া উচিত, গত 18 সালে খুব সম্ভব সিলেট বোর্ডে না ঢাকা বোর্ডে একটা কোশ্চেন আসছিল এইভাবে একটা কোশ্চেন আসছিল, এইভাবে এই ছিল, আবার এইভাবে উদ্দীপকে একটা চিত্র দিছিল এভাবে। এটাও কিন্তু রিং টপোলজি। কারণ এই কম্পিউটারটা যদি আমি 1 ধরি, এটা 2, এটা 3, এটা 4 ধরি, তাহলে 1 নম্বর কম্পিউটার গেল কোথায়? 2-এ, 2 গেল কোথায়? 3-এ, 3 গেল কোথায়? 4-এ, 4 আবার আসলো কোথায়? সরি, এটাই হবে না। হ্যাঁ, 4 আসলো কোথায়? 4 আসলো আবার 1-এ। এটাও কিন্তু রিং টপোলজির প্যাটার্ন। রিং টপোলজি যে সবসময় রিং আকারে থাকবে এটা কথা নয়। আমি এই উদাহরণের মাধ্যমে এটা বোঝাবার চেষ্টা করলাম। তো 1 নাম্বার টপোলজি 1 2 এর সাথে যুক্ত, 2 থেকে 3, 3 থেকে 4, 4 আবার চলে আসলো কোথায়? 1-এ। আবার অঙ্কন তো তাই বললো, তাহলে রিং এও তো তাই বলছে, 1 2 এ 2 3 এ 3 4 এ 4 5 এ 5 আবার 1-এ। তাহলে তো শেষ কম্পিউটারটা আবার প্রথম কম্পিউটার। ওই কথাটা একটু বলে গেলাম, কারণ চিত্র যে সবসময় এভাবেই সেট করবে এমন তো না, চিত্রটা ভিন্নভাবেও করতে পারে। মূল কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। কনসেপ্ট মাথায় থাকলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। তাহলে আমরা রিং বুঝলাম। এখন আছে আমাদের সামনে ট্রি টপোলজি। ট্রি তো অর্থ তো আমরা জানি গাছ, বৃক্ষ। তাহলে এটা বৃক্ষের মতোই থাকবে। ট্রির নমুনাটা হবে এরকম, এখানে একটা মেইন কম্পিউটার, এই কম্পিউটারের সাথে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এই দুইটা কম্পিউটার। এই কম্পিউটারের সাথে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, আবার এদিকে এটার সাথে ও একইভাবে দুইটা কম্পিউটার যুক্ত। তাহলে এখানে কি দেখলাম? এটা অনেকটা ট্রি আকৃতিতে আছে, কারণ ভৌগোলিক অবস্থানে
অর্থাৎ অফিস কক্ষটা যদি ওরকম থাকে যে ওখানে বাস করা যাচ্ছে না, স্টার করা যাচ্ছে না, রিং করা যাচ্ছে না, এই মানে স্পেসটা একটু ত্রিভুজ আকৃতি, তো এই ক্ষেত্রে এই ধরনের ট্রি টোপোলজি বাছাই করতে পারে। অথবা ট্রি টোপোলজির আরো সুবিধা আছে, আমরা সুবিধা আলোচনায় গেলে বলবো। তো ওই সুবিধা যদি ওই ব্যক্তির সাথে ম্যাচ করে, তাহলে সে অপেক্ষাকৃত সব টোপোলজি বাদ দিয়ে সে ট্রি টোপোলজিকে চুজ করবে। তো ট্রি টোপোলজির গঠনটা কি, আমরা এখানে লিখবো চিত্র ট্রি টোপোলজি। এই ট্রি টোপোলজির গঠন হলো যে এখানে একটা মেইন কম্পিউটার, এই মেইন কম্পিউটারের সাথে এই দুইটি কম্পিউটার সংযুক্ত, এই কম্পিউটারের সাথে আবার এখানে দুইটা দেখা যাচ্ছে, দুইটা ডাল দিচ্ছে, এই মেইন ডাল আবার এখানে আরো দুইটা মানে শাখা, ডাল বলতে শাখা, এখানে এটা হলো মেইন কম্পিউটার, মেইন কম্পিউটারের দুইটা শাখা, এই যে এটা একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা, এই শাখা আবার দুইটা প্রশাখা দিচ্ছে, এই শাখা আবার দুইটা প্রশাখা দিচ্ছে। এখন আমি যদি মনে করি যে এটা থেকে আরো তিনটা কম্পিউটার নিবে, হ্যাঁ নিতে পারে। এইভাবে এটা মানে ইয়ে হবে। তাইলে এটা অনেকটা স্টারের মতো মনে হয়, যেন অনেকগুলি স্টার। একটু খেয়াল করলে দেখবো এটা স্টার কম্পিউটারের স্টার টোপোলজির যদি মেইন কম্পিউটার ধরি, তাহলে এটা একটা, এটা স্টার, এখানে এটা একটা, এটা একটা স্টার। তো এরকম অর্থাৎ অনেকগুলি স্টার কম্পিউটার একত্রিত হলে এটা অনেকটা ট্রির মতো রূপ নেয়। তো ট্রি টোপোলজি এখন সুবিধা অসুবিধাটা কি, এটার সুবিধা অসুবিধাটা আমাদের জানা দরকার, নতুবা আমরা প্রশ্ন বর্ণনা করতে অসুবিধা হবে। সেটা হলো শাখা প্রশাখার মাধ্যমে সম্প্রসারণ করা যায়, অর্থাৎ নেটওয়ার্ক প্রশাখার মাধ্যমে সম্প্রসারণ করা যায়। এক নাম্বার সুবিধা হলো যে নেটওয়ার্ক শাখা প্রশাখার মাধ্যমে সম্প্রসারণ করা যায়। এরপর হলো নতুন নোড যোগ বিয়োগ করা যায়, নতুন নোড যোগ বিয়োগ করা যায়। এই হলো দুটা অন্যতম সুবিধা। নতুন নোড কিভাবে, যেমন এই মেইন কম্পিউটার থেকে, মেইন শাখা থেকে আমি এখানে এই দুটা নোড, এই দুটাকে নোড বলবো, এই কম্পিউটারের নোড এটা, এই কম্পিউটারগুলি নোড এটা। আবার এখানে যদি আমি আবার কম্পিউটার বসাই, তাহলে এই কম্পিউটারগুলির নোড কোনটা, এটা। তাইলে এখানে যদি আবার কোনো কারণে যদি এই কম্পিউটারটা ডিস্টার্ব হয়, তাইলে পুরো টোপোলজি কিন্তু সচল থাকবে, শুধু এই কম্পিউটারটা নেটওয়ার্কের আওতার বাইরে চলে যাবে। কিন্তু যদি এই মূল যে কম্পিউটার, সে যদি এই যে মূল নোড, এই নোড যদি ক্ষতিগ্রস্ত হয়, ত্রুটিপূর্ণ হয়, তাহলে পুরো টোপোলজি অচল হবে। আবার আরো বিষয় আছে এখানে এই নোড, এটা তো একটা নোড, এই নোডটা যদি ডিস্টার্ব হয়, তাহলে এই দুটো চলবে না, এর দূর চলবে না, এর দূর আউট হয়ে যাবে, বাট এই দিক ঠিক থাকবে। ট্রি টোপোলজির একটা সুবিধা হলো যে রিং এর মতো তো একটা নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে এমন না, এটার এই সুবিধাটা আছে যে আবার কোনো কারণে এই কম্পিউটারটা ডিস্টার্ব হয়েছে, তার মানে এটা ডিস্টার্ব হইলে এটা যদি ডিস্টার্ব হয় তো এটা ডিস্টার্ব হলে এগুলি চলবে, আর যদি এই কম্পিউটারটা ডিস্টার্ব হয় তাহলে এই দুটো অচল হয়ে যাবে, বাট এই দিক ঠিক থাকবে। আর এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আশা করি আমরা প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ট্রি টোপোলজিটা তোমাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো এখন অসুবিধা তো বলছিলাম, মুখে তো বলেই ফেললাম যে মূল কম্পিউটারটা নষ্ট হলে পুরো টোপোলজি অচল হয়ে যাবে, এটা হলো এটা একটা মূল অসুবিধা। তাহলে আমরা ট্রি টোপোলজি দেখছিলাম, আর আছে আমাদের হাতে দুটা মেশ টোপোলজি। মেশ টোপোলজিটা
মেশ টপোলজি। মেশ টপোলজিটা হলো এরকম, এটা হলো মেশ টপোলজি। এখানে একটা কম্পিউটার, এই কোনায় একটা কম্পিউটার, এই কোনায় একটা কম্পিউটার, এই কম্পিউটার। মেশ টপোলজি হলো যে এটা যদি আমি 1 নাম্বার বলি, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার কম্পিউটার, তাহলে 1 নাম্বার কম্পিউটারটা এই 2 এর সাথে জড়িত, আবার 1 নাম্বার কম্পিউটারটা 3 এর সাথে জড়িত, আবার 2 নাম্বার কম্পিউটারটা 4 এর সাথে জড়িত। অর্থাৎ একটা কম্পিউটার প্রত্যেকটি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারে। 1 নাম্বার কম্পিউটার 2 এ ডাটা পাঠাতে পারবে, 1 নাম্বার কম্পিউটার 3 এ ডাটা পাঠাতে পারবে, 1 নাম্বার কম্পিউটার 4 এ ডাটা পাঠাতে পারবে। আবার 1 নাম্বার মানে প্রত্যেকই সরাসরি ডাটা পাঠায়। মেশ টপোলজির একটা অন্যতম দিক হলো যে প্রত্যেকটি কম্পিউটার সরাসরি ডেটা পাঠায়। যেমন আমরা রিং টপোলজিতে কি দেখলাম, রিং টপোলজিতে দেখছিলাম যে এটা 1, এটা হলো 4, তাহলে এটা হলো 3, তাহলে 1 এ যদি 3 এর ডাটা পাঠাইতো সরাসরি পাঠাবার সুযোগ ছিল না, অর্থাৎ 1 এ পাঠাতে হবে 2 এর কাছে, আর 2 এ পাঠাবে 3 এর কাছে। সরাসরি 1 3 কে ডাটা পাঠাতে পারবে না। কিন্তু মেশ টপোলজিতে কিন্তু এই সুবিধা আছে, যদি 1 নাম্বার কম্পিউটার চায় 3 নাম্বার কম্পিউটারের কাছে একটা ডকুমেন্ট পাঠাবে, তাহলে সে সরাসরি 1 এ আর 3 এ অ্যাক্সেস করবে। এতে করে যোগাযোগ সময় কম লাগবে, নেটওয়ার্ক স্পিড বেশি থাকবে। এখানে সে 1 এ যদি চায় 4 এ পাঠাবে, 4 এ পাঠাবে, 1 যদি চায় 2 এ পাঠাবে, 2 এ পাঠাবে, 2 যদি চায় 3 এ পাঠাবে, 3 এ পাঠাবে, 2 এ যদি চায় 4 এ পাঠাতে, 4 এ পাঠাবে। অর্থাৎ প্রত্যেকেই সরাসরি ডেটা পাঠাতে পারে। তো এখন একটা অবজেক্টিভ প্রশ্ন যদি আসে যে কোন টপোলজি সরাসরি এক কম্পিউটার আর এক কম্পিউটারের কাছে তথ্য পাঠাতে পারে, তাহলে এটা হলো মেশ টপোলজি। তা আশা করি তোমরা মেশ টপোলজির বিষয় বুঝতে পেরেছো। মেশ টপোলজির অন্যতম অসুবিধা হলো যেটা, মেশ টপোলজির অসুবিধা যেটা হলো যে এখানে ইনস্টলেশন খরচ বেশি, ইনস্টলেশন খরচ বেশি, মানে সংস্থাপন খরচ অনেক বেশি পড়ে। এটা মেশ টপোলজির একটি বিশেষ দিক যে তার খরচ অনেক বেশি পড়ে। তবে আর সুবিধাটা কি, সুবিধা বলবো যে ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি, ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি, ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি। ঠিক আছে, আমাদের এক শিক্ষার্থী একটা প্রশ্ন করেছে ইতিমধ্যে যে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং কি। ঠিক আছে, আমি এটা বোঝানোর চেষ্টা করব, আমরা আলোচনাটা শেষ করে নিই। ক্লাউড কম্পিউটিং কি এটা নিয়ে একটু আলোচনা করে দেব। তো মেশ টপোলজিতে আমরা বললাম, মেশ টপোলজির অন্যতম একটা সুবিধা কি যে এই টপোলজির ডেটা ট্রান্সমিশন স্পিড বেশি। যেহেতু পরস্পর দুটি কম্পিউটারের মধ্যে ডেটার আদান প্রদান হয়, এখানে মাঝখানে অন্য কারো ইন্টারাপশন থাকে না, সেই হিসাবে এখানে ডেটা ট্রান্সমিশন স্পিড ভালো থাকে। আর অসুবিধা হলো ইনস্টলেশন খরচ বেশি, এটা হলো সবচেয়ে বড় অসুবিধা। যাই হোক, আমরা ওখানে আর কথা বাড়াচ্ছি না, সময় শেষের দিকে। এখন আমরা আলোচনা করব যেটা লাস্টলি যে টপোলজি, সেটা হলো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি, হাইব্রিড টপোলজি মূলত হলো 2 বা ততোধিক টপোলজির সংমিশ্রণে যে টপোলজি গড়ে ওঠে তাকে হাইব্রিড টপোলজি বলে। কি বলছি আমরা, 2 বা ততোধিক টপোলজির সংমিশ্রণে যে টপোলজি গড়ে ওঠে তাকে হাইব্রিড টপোলজি বলে। 2 বা ততোধিক দেখাতে পারে এখানে, এটা একটা রিং, এটা একটা রিং টপোলজি। এখানে
এখানে একটা স্টার টপোলজি, হাইব্রিড, দুই বা ততোধিক টপোলজি একত্রে মিলিত হয়ে সংমিশ্রণে যে টপোলজি গড়ে ওঠে তার নাম হলো হাইব্রিড টপোলজি। এখানে কিভাবে আমরা দেখলাম যে এখানে একটা চিত্র দেখা যাচ্ছে রিং, এখানে দেখা যাচ্ছে একটা বাসের মতো, এখানে হচ্ছে একটা স্টারের মতো। তো এই তিনটাকে একত্র করলে যা হবে সেটা হবে হাইব্রিড টপোলজি। এখান থেকে উদ্দীপক বেশি আসে। এভাবে দেখা যাবে তিনটা টপোলজি চিত্র দিল, বললো চিত্র 1, এখানে বললো চিত্র 2, এখানে বললো চিত্র 3। ঘতে যাইয়া প্রশ্ন করবে চিত্র 1, 2, 3 কে একত্র করলে যে টপোলজি গড়ে ওঠে তার সুবিধা বর্ণনা করো। তাহলে আমরা বলবো চিত্র 1, 2 এবং 3 সংযুক্ত করলে হাইব্রিড টপোলজি গড়ে ওঠে। হাইব্রিড টপোলজির সংজ্ঞা কি বলবো, যে দুই বা ততোধিক টপোলজি একত্রে মিলিত হয়ে যে নতুন টপোলজি গড়ে তোলে তাকে হাইব্রিড টপোলজি বলে। হ্যাঁ, এরপরে হাইব্রিড টপোলজির সুবিধা বলবো। হাইব্রিড টপোলজি জাস্ট লাইক ইন্টারনেট। একটা জিনিস আমরা খেয়াল করলে দেখবো, মানে হাইব্রিড টপোলজিটা ইন্টারনেট। এই যে বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কিং, এটাই তো ইন্টারনেট। তো বিশ্বব্যাপী নেটওয়ার্কিং এ সবাই কি স্টার ব্যবহার করে, সবাই কি বাস ব্যবহার করে, সবাই কি রিং ব্যবহার করে? যার যা সুবিধা সে সেটাই ব্যবহার করছে। কিন্তু ওই সবগুলি টপোলজি যখন একত্রে মিলিত হয়ে যায় তখন সেটা হয়ে যায় ইন্টারনেট। তাহলে ইন্টারনেট হলো হাইব্রিড টপোলজি, মিন্স ইন্টারনেট টপোলজি। হাইব্রিড টপোলজি মানে ইন্টারনেট, হাইব্রিড টপোলজি মানে ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে হাইব্রিড টপোলজি রয়েছে, মানে ভিন্ন ভিন্ন প্যাটার্নের টপোলজি সংযুক্ত রয়েছে ইন্টারনেটে। তাহলে হাইব্রিড টপোলজির সুবিধা হলো কি? সুবিধা হলো যদি এখানে যদি প্রবলেম হয়, অর্থাৎ এই এলাকায় এই অংশে যদি কোনো ডিস্টার্ব হয়, তাহলে এই দিকে হাত দেওয়া লাগবে না, এখানেই সেরে দেওয়া যাবে। আবার এখানে কোনো সমস্যা হলে এই দুটিতে হাত দেওয়া লাগবে না। স্টারের অংশের কোনো সমস্যা হলে ওই বাম পাশের দুটাতে কোনো সমস্যা হাত দেওয়া লাগবে না। তার মানে কি, যে এই হাইব্রিড টপোলজির ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করা সহজ। হাইব্রিড টপোলজির ত্রুটি বিচ্যুতি নির্ধারণ করা সহজ। অসুবিধা কি? অসুবিধা হলো ব্যয় অনেক বেশি, এটা কাঠামো অনেক জটিল। হাইব্রিড টপোলজি স্ট্রাকচারাল অবস্থাটা জটিল এবং খরচ অনেক বেশি পড়ে। বাট সুবিধা হলো যে কোনো এক জায়গায় ডিস্টার্ব যদি হয় তাহলে পুরো টপোলজিকে ভাঙতে হয় না, শুধু ডিস্টার্বিং এরিয়াতে সলিউশন দিলেই টপোলজি রেডি হয়ে যায়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা আজকে ওই টপোলজির প্রকারভেদগুলি ক্লিয়ার করতে পেরেছি। টপোলজি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার নেটওয়ার্ক আর নেটওয়ার্ক টপোলজি, ওই দুই জায়গা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে পরীক্ষায়, এখানে কোনো সন্দেহ নাই, অবশ্যই থাকবে। এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেক কিছুই আছে। তো এরপরও আমি এই দুটা ইম্পর্টেন্ট পার্ট আলোচনা করে দিয়েছি, যাতে তোমরা মানে উদ্দীপকগুলি বুঝতে পারো। আর এরপরও আরো অনেক জিনিস আছে এখানে, ডাটা ট্রান্সমিশন মোড আছে, ডাটা ট্রান্সমিশন মেথড আছে, এগুলিও ইম্পর্টেন্ট। এইগুলি থেকেও প্রশ্ন আসে। তো তোমাদের যদি এগুলিতে প্রবলেম থেকে থাকে, তোমরা যদি আমাকে তোমাদের প্রবলেমটা বুঝতে দাও, তাহলে সেই অনুযায়ী আমি নেক্সট ক্লাসগুলি নেওয়ার চেষ্টা করব। তবে আমি অভিজ্ঞতা থেকে একটি কথা বলছি, স্টুডেন্টদের একটা প্রবণতা আছে। কি প্রবণতা? যে যখন 2 নম্বর চ্যাপ্টার পড়াচ্ছি, স্যার 4 নম্বর চ্যাপ্টার তো বুঝি না। যখন 4 নম্বর চ্যাপ্টার পড়াই, স্যার 3 তো বুঝি না। যখন 3 পড়ালাম, স্যার 5 তো বুঝি না। 5 পড়ালাম, স্যার 6 তো পারে না। এই একটা টেন্ডেন্সি যাদের, ওরা আর প্রবলেম শেষ হয় না। আমি একটা অনুরোধ করব যে যেখানে যখন সেখানেই নিজেকে তখন রেডি করে নিতে হবে। এখন আমি দ্বিতীয় চ্যাপ্টার পড়াচ্ছি, গতদিন নেটওয়ার্ক পড়াচ্ছি, আজকে পড়িয়েছি, আজকে টপোলজি পড়াইছি। অর্থাৎ এই নেটওয়ার্ক এবং টপোলজির মধ্যে যাতে তোমার কোনো প্রবলেম না থাকে, এই চেষ্টাটা করো।
এই নেটওয়ার্ক এবং টপোলজি সংক্রান্ত যত ধরনের জটিল কোয়েশ্চেন হতে পারে বা তুমি বুঝো না তোমার যে ঝামেলা আছে, এই ঝামেলাগুলি আমাকে থ্রো করো, দেন ইউ উইল গেট ম্যাক্সিমাম বেনিফিট। আর এখানে 2 পড়াচ্ছি, এখন স্যার 4 বলেন, 4 পড়াচ্ছি স্যার 6 বলেন, এটা বলতে পারবা, প্রশ্ন করতে পারবা, প্রকৃতার্থে লাভ হয়। তো যাই হোক, আমার একজন শিক্ষার্থী এখানে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানতে চেয়েছে। ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিংটা হলো সহজ কথায় যে কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স ভাড়া নেওয়ার মাধ্যমে ব্যবহার করার যে একটা সুযোগ, তাকে ক্লাউড কম্পিউটিং বলে। অর্থাৎ কম্পিউটারের রিসোর্স, হার্ডওয়্যার রিসোর্স ভাড়ার মাধ্যমে ব্যবহার করার যে একটা ব্যবস্থাপনা, তাই হলো ক্লাউড কম্পিউটিং। সাপোজ ধরো যে তুমি আদমশুমারির একটা কাজ পেয়েছো, আদমশুমারির একটা কাজ পেয়েছো, তোমাকে একটা জেলা প্রশাসক মহোদয় ডেকে নিয়ে বললেন যে আপনার কোম্পানি আমার টোটাল হবিগঞ্জের জনসংখ্যা জরিপ করে দিতে পারবে, সময় 15 দিন, সময় 15 দিন। তো এখন 15 দিনের কন্ট্রাক্ট, হয়তো আর্থিক ভ্যালু এটার কাজের কত, 5 লাখ টাকা, 10 লাখ টাকা ইত্যাদি ইত্যাদি, তো সময় 15 দিন। তো এখন আপনার যে প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে হয়তো কম্পিউটার আছে 10টা বা 5টা বা 20টা, দেখা গেল এই 20টা 5টা কম্পিউটার দিয়ে পুরো জনজরিপের যে কাজটা 15 দিনে করা অসম্ভব। আবার তাহলে এখানে কতগুলি কম্পিউটারের দরকার? হয়তো 50টা কম্পিউটারের দরকার। এখন 50টা কম্পিউটার যদি তোমাকে কিনতে হয়, তাহলে তো 50টা কম্পিউটারে তো লেগে যাবে কমে বেশি 20 লাখ টাকা। 20 লাখ টাকা তুমি পাবা কত, আর এখানে 20 লাখ টাকা ইনভেস্ট করবা? It is quite impossible. It is difficult for you. In this regard, you can take the facilities of cloud computing. Cloud computing always ready for them who want to use hardware resource by method of পেমেন্টের মাধ্যমে যারা ব্যবহার করে। সাপোজ দেখা গেল একটা 2টা বড় কম্পিউটার সেন্টার আছে, তাদের এখানে 24 ঘন্টা কম্পিউটিং এর ব্যবস্থা আছে, মানে হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট সহ অল ফ্যাসিলিটিস দে আর অ্যাভেলেবেল। ওখানে সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে। তো ওখানে ওই কম্পিউটার সেন্টারের সাথে যদি আমরা একটা চুক্তি করি যে আমাদেরকে 7 দিন আপনার সেন্টারটা ব্যবহার করার সুযোগ দিবেন, সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত, বা সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আমরা আপনাকে 1 সপ্তাহে বা 2 সপ্তাহে এত টাকা পে করব। তাহলে ওই সেন্টার যেটা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা আছে, ওরা আপনার প্রস্তাব মেনে নেবে। তো মেনে নিলে হলো কি, যে ওই অল্প ভাড়া দেওয়ার মাধ্যমে পুরো কাজটা ওই নির্দিষ্ট সময়ে ফ্রেমের ভিতরে করা সম্ভব হবে। এই ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার অনেকভাবে হয়, তার একটা ব্যবহার আমি এখানে উল্লেখ করলাম উদাহরণের মাধ্যমে, যে একটা বড় কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে নিজস্ব ফ্যাসিলিটিজে সম্ভব না, অন্যের সাহায্য নেওয়া লাগে। যার সাহায্য নেব ওকে বিল পে করতে হবে। এই জন্যই বলেছিলাম যে এই ক্লাউড কম্পিউটিং হলো যে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে কম্পিউটারের হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করার যে ব্যবস্থাপনা, তাই ক্লাউড কম্পিউটিং। তো এইভাবে ক্লাউড কম্পিউটিং এর কিছু বড় সুবিধা হলো যে এটা 24 আওয়ার্স কাজ করা যায়। কম্পিউটার কখনোই বলবে না যে আমি টায়ার্ড, 24 আওয়ার্স কাজ করা যায়। ক্লাউড কম্পিউটিং এর যে স্টেশন, ওখানে 24 আওয়ার্স কাজ করা যায়। আর সফটওয়্যার অটো আপডেট হয়, সফটওয়্যার পারচেজ করতে হয় না, সফটওয়্যার টাইম টু টাইম অটো আপডেট হচ্ছে। এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হোক, সিস্টেম সফটওয়্যার হোক, এই অটো আপডেট হওয়ার কারণে সফটওয়্যার না কেনার কারণে খরচ বেঁচে যাচ্ছে। আর 24 আওয়ার্স ইউজ করার সুবিধা পাওয়া যায়। আবার অল্প ভাড়ার বিনিময়ে কম্পিউটার না কিনে ব্যবহার করা যায়। এইসব কারণে ক্লাউড কম্পিউটিং বর্তমান সময়ে একটি জনপ্রিয় ব্যবস্থাপনা। যাই হোক,
আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। এরপরে আর তো আমাদের হাতে আজকে সময়ও নাই, আমাদের অ্যানাদার ক্লাস শুরু হবে। আমার ক্লাসের ঠিক পরপরই অর্থনীতির ক্লাস শুরু হবে। ক্লাস নেবেন আমাদের ফয়সাল স্যার। আশা করি তোমরা রেডি আছো সবাই। আমার ক্লাসের শেষ হতে না হতেই তিনি শুরু করবেন। আর এই পর্যায়ে আমি তোমাদেরকে তো নেটওয়ার্ক টপোলজি আর নেটওয়ার্কিং বুঝালাম। এর ভেতরে তোমরা পড়াশোনা করো, কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে নিয়ে আসবে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব তোমাদের অনেকেরই কেউ বলতেছে 3 নম্বর চ্যাপ্টার স্যার বুঝি না, কেউ বলে 6-এ সমস্যা, কেউ বলে 5-এ সমস্যা। আর যে কোনো একটা করবো আমি 3, 5, 6 এই 3 জায়গায় যেহেতু সমস্যা, কোনো এক জায়গায় দিয়ে এমন একটা আলোচনা নিয়ে আসব যাতে তোমরা মোটামুটি এইটুকু শুনলে একটা প্রশ্ন আনসার করতে পারো। যেমন আমি এই 2 দিন তোমাদের সাথে যে কথাবার্তা বলেছি, আমি বিশ্বাস করি কম্পিউটার নেটওয়ার্ক আর নেটওয়ার্ক টপোলজি এর ওপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে ইউ ক্যান আনসার, যদি তুমি মনোযোগ দিয়ে শুনে থাকো আর সাথে বাসায় প্র্যাকটিস করো। হোমওয়ার্ক লাগবে। এই এতক্ষণ আমি কষ্ট করলাম আর তুমি বাসায় বসে হোমওয়ার্কটা করবে না, তা হতে পারে না। হোমওয়ার্ক অবশ্যই করতে হবে। কারণ হোমওয়ার্কটা কি? বিভিন্ন প্রকার টপোলজির বিস্তারিত বর্ণনা। এই একটা কথাই আমি কভার করে দিলাম। বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজির বিস্তারিত বর্ণনা শিখবে। তো বিস্তারিত বর্ণনা বলতে কি? ওই নেটওয়ার্ক টপোলজির চিত্র লাগবে, নেটওয়ার্ক টপোলজির সুবিধা কি অসুবিধা কি এটা জানা লাগবে, একটার সাথে আর একটা কম্পেয়ার করলে কি অসুবিধা কি সুবিধা, এইগুলি একটু অ্যানালাইজিং করবে। আলটিমেটলি দেখা যাবে যে এই ধারণার উপর ভিত্তি করে প্রশ্ন জবাবই আসুক না কেন তুমি আনসার করতে পারবে। ভালো থাকি সে পর্যন্ত। আমরা নেক্সট ক্লাস হয়তো কালকের পরে আবার নেব, সম্ভব হলে কালকেও নেব, কালকে যদি সম্ভব নাও হয় পরের দিন ইনশাল্লাহ নেব। তোমরা সেই পর্যন্ত সাথেই থাকো, সবাই বাসায় থাকো, নিরাপদে থাকি। আমাদের এই কঠিন সময় হয়তো আর খুব বেশি দিন না, আল্লাহ চাইলে হয়তো আর 2 সপ্তাহের মধ্যেই আমরা এই করোনা ভাইরাসের করাল ঘাস থেকে নিজেকে রেহাই করতে পারবো। আল্লাহ করুণা আমরা কামনা করি এবং সবাই সে পর্যন্ত বাসায় থাকি। প্লিজ একটু ধৈর্য ধরে, একটু ধৈর্য, একটু সাময়িক কষ্ট আমাদের অনেক দীর্ঘ কষ্ট থেকে আমাদেরকে রেহাই দেবে। আর এখন ছোটাছুটি করে বাহিরে যাই তাহলে আমাদের কষ্টটা আরও বেশি প্রলম্বিত হবে। তাই শেষ অনুরোধ একটাই যে আমরা ঘরে থাকবো, বাসায় থাকবো, ওখানে আমরা পড়াশোনা করবো। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।